22 বছর পর সেন্ট মার্টিনে আবারও ভারী অস্ত্রসহ বিজিবি মোতায়েন। মিয়ানমার দ্বীপটিকে নিজেদের অংশ দাবি করা এমন সিদ্ধান্ত জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্যারোল নয়, আন্দোলনের মাধ্যমে বেগম জিয়ার মুক্তি চায় বিএনপি। শীর্ষ নেতৃত্বের ব্যর্থতাকে দুষলেন মধ্যম সারির নেতারা। মুক্তি নিয়ে রাজনীতি করছে দলটি, বলছে আওয়ামী লীগ। অস্ত্র মামলার আসামি 6 নেতার মুক্তি দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ। টিয়ার শেল নিক্ষেপ, শাটল ট্রেন অবরোধ। দেখছিলেন শিরোনাম। জনপদের সময়ের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। 22 বছর পর আবারও সেন্ট মার্টিনে ভারী অস্ত্রসহ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি মোতায়েন করা হয়েছে। কর্তৃপক্ষ জানায়, দ্বীপের নিরাপত্তা নিশ্চিত করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুপুর থেকে দ্বীপের বিভিন্ন এলাকায় বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়। টেকনাফে বিজিবি 2-এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সরকার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান জানান, সেন্ট মার্টিনের নিয়মিত চোরাচালান প্রতিরোধ, মানব পাচার রোধ ও সীমান্ত পাহারা এখন থেকে বিজিবি দায়িত্ব পালন করবে। 1997 সাল থেকে দায়িত্বে থাকা কোস্ট গার্ডও বিজিবির পাশাপাশি দায়িত্ব পালন করবে। 2018 সালের অক্টোবরে মিয়ানমারের জনসংখ্যা বিষয়ক ওয়েবসাইটে সেন্ট মার্টিনকে নিজেদের অংশ বলে দাবি করেছিল মিয়ানমার। একই বছরে 6 অক্টোবর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় মিয়ানমারের তৎকালীন রাষ্ট্রদূতকে তলব করে এর প্রতিবাদ জানায়। পরে তারা মানচিত্র থেকে সেন্ট মার্টিন অংশ বাদ দেন। সেন্ট মার্টিন দ্বীপকে মিয়ানমার পরপর 2বার তাদের মানচিত্রে নিজেদের অংশ দাবি করায় বাড়তি সতর্কতা হিসেবে বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সন্ধ্যায় টেলিফোনে সময় সংবাদকে তিনি একথা বলেন। তবে এখনো পর্যন্ত কোনো হুমকি নেই বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। কোনো ঘটনা ঘটেনি। হ্যাঁ বলেন। আমাদের সীমানা, সেই জন্যই কখনো আমরা কোস্টগার্ড পাঠাচ্ছি, কখনো বিজিবি পাঠাচ্ছি, কখনো নেভি এখানে থাকতেছে। এইটাই হলো কথা। ওরা ওই যে বারবার বলতেছে, দেখেন না তাদের সীমানা, সেই জন্যই আমরা ওইখানে আমরা বিজিবি উপস্থিতি ওখানে, সেইখানে আমরা দেখতেছি তারা কেন বলে সেটা আমরা কূটনৈতিক জিজ্ঞাসা করা হচ্ছে। রাষ্ট্রদূতকে তো আমাদের ফরেন মিনিস্টার থেকে বলে দিচ্ছে, 2বার থেকে বলে দিচ্ছে। আমাদের যেহেতু মানে সীমানা আমাদের শেষ সীমানা ওটা, কাজে আমরা মাঝে মাঝে ওখানে এখন বিজিবি পাঠাবো আর কি। এই বিষয়ে আলোচনার জন্য চট্টগ্রামের বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে থেকে যোগ দিচ্ছেন রিপোর্টার কমল দে। তার সঙ্গে আছেন সাবেক কূটনীতিক মেজর অবসরপ্রাপ্ত এমদাদুল ইসলাম। চলে যাচ্ছে সেখানে। আপনি জানেন যে বাংলাদেশে স্ট্র্যাটেজিক পয়েন্ট হিসেবে সর্বদক্ষিণের দ্বীপ সেন্ট মার্টিন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেন্ট মার্টিন হয়তো টেকনাফ কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার একটি ইউনিয়ন হতে পারে, কিন্তু মিয়ানমারের সীমান্তবর্তী পুরো বাংলাদেশি এলাকা বাংলাদেশের নিয়ন্ত্রণে রয়েছে। এবং সেই সেন্ট মার্টিনের নিয়ন্ত্রণ নিয়ে কিন্তু আপনারা জানেন যে গত কয়েকদিন আগেও মিয়ানমার তাদের ম্যাপের মধ্যে সেন্ট মার্টিনকে তাদেরকে দেখাচ্ছিল। তারই প্রেক্ষিতে গিয়ে আজকে হয়তোবা এই বাংলাদেশের পক্ষ থেকে বর্ডার গার্ড বর্ডার গার্ড মোতায়েন করা হয়েছে। আমরা যতটুকু সর্বশেষ তথ্য রয়েছে আমার কাছে, বিজিবির একটি কোম্পানি অর্থাৎ 105 জন সদস্য সেখানে ভারী অস্ত্র নিয়ে মোতায়েন হয়েছে এবং একজন মেজরের নেতৃত্বে। সেখানে আগে বাংলাদেশ বর্ডার আউটপোস্ট বা ভিওআইপি ছিল না, এখন স্থায়ীভাবে সেখানে ভিওআইপি করা হবে বলে আমরা বিজিবি কর্মকর্তাদের সূত্রে জানতে পেরেছি। আপনি জানেন যে এটি একটি বিচ্ছিন্ন দ্বীপ, কিন্তু এখানে টেকনাফ থেকে সরাসরি যেতে হয়, আর এখানে একটি নিরাপত্তা ব্যবস্থাটি দরকার। এবং এছাড়া আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম টেকনাফের যে টেকনাফ থানার অফিসার ইনচার্জ প্রদীপ দাসের সাথে, তিনি আমাদেরকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন যেহেতু মিয়ানমার থেকে প্রচুর পরিমাণে মাদক পাচার হয়ে থাকে এবং মানব পাচারের একটি বিষয় হয়ে থাকে, সেই কারণে দুটি বন্ধ করার পাশাপাশি নিরাপত্তার জন্যই এই বিজিবি মোতায়েন হয়েছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তো আমরা সেই বিজিবি মোতায়েন নিয়ে আজকে কথা বলবো। আমার সাথে উপস্থিত হয়েছেন বাংলাদেশের মিয়ানমারের সাবেক কূটনীতিক, বাংলাদেশ থেকে নিযুক্ত সাবেক কূটনীতিক মেজর অবসরপ্রাপ্ত এমদাদুল ইসলামের সাথে। এমদাদ, আপনাকে স্বাগতম। আপনি জানেন যে দীর্ঘ 22 বছর পর টেকনাফের সেন্ট মার্টিনে আবারও আজকে থেকে বাংলাদেশ বর্ডার গার্ড মোতায়েন করা হয়েছে, এবং আপনি কি এটা কোন মানে কি হিসাবে দেখছেন? বাংলাদেশের যে নিরাপত্তাটি যে তারা অবস্থান নিল সেটা আপনি কোন দৃষ্টিতে দেখবেন? ধন্যবাদ। আসলে বিজিবি একসময় অ্যাকচুয়ালি অনেক আগে ওখানে ছিল, সেন্ট মার্টিনে কিন্তু ছিল। তো সেটা সময় সময় বাট স্থায়ীভাবে তারা কখনো সেখানে অবস্থান গ্রহণ করেনি।
এখনের বিষয়টা হচ্ছে সেখানে প্রেক্ষাপটটাই কিন্তু আমাদের দক্ষিণের সীমান্তে বদলে গেছে অনেকটা। যেমন সেটার কারণ হচ্ছে যেমন 10 লক্ষ রোহিঙ্গা এখন অবস্থান নিয়েছে সেখানে, তাদের শরণার্থী শিবির সেখানে আছে। দ্বিতীয়ত মাদক পাচারের একটা রুট হিসেবে সেটা অনেক সময় ব্যবহৃত হচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে সেন্ট মার্টিনস অনেকটা, যদিও ওখানে কোস্টগার্ড সবসময় এটাকে গার্ড করেছে বা তারও আগে নেভির কিছু এলিমেন্ট সেটাকে গার্ড করেছে, কিন্তু সেখানে দেখা যাচ্ছে কি সেন্ট মার্টিনসকে অরক্ষিত পেয়ে বিভিন্ন ধরনের স্বার্থান্বেষী মহল তাদের বাণিজ্যিক ভবন গড়ে তুলছে, হোটেল মোটেল গড়ে তুলছে অপরিকল্পিতভাবে। তো সেজন্য সেন্ট মার্টিনস, আপনি একটু আগে বলেছিলেন, এটা আমাদের একটা স্ট্র্যাটেজিক পয়েন্ট। কারণ সেন্ট মার্টিনস থেকে আমাদের যেটা এক্সক্লুসিভ ইকোনমিক জোন বলি আমরা, ইইজেড বলি, সেটা কিন্তু শুরু হয়ে যায় যেখান থেকে আমাদের ভূমি থেকে আমাদের সাগরের যে পরিমাপটা শুরু হয়ে যায়। এবং আরও একটা জিনিস হয়তো আপনি সেখানে ইঙ্গিত করেছেন যে মিয়ানমার কিছুদিন আগেও হয়তো তাদের ম্যাপে তারা বলছে সেটা ভুল করে তারা দেখিয়েছে, বাট ভুল হোক যেভাবে হোক তারা ওখানে সেন্ট মার্টিনসকে তাদের মধ্যে দেখিয়েছিল সেই ম্যাপটা। তো সব কিছুকে বিবেচনায় এনে নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে সেখানে বিজিবিকে একটা অক্সিলারি ফোর্স হিসেবে সেখানে দিয়েছে। তারা একদিকে নিরাপত্তা নিশ্চিত করবে, চোরাচালান মাদক এগুলোকে যেমন তারা নিবারণ করতে পারবে, দমন করতে পারবে, অন্যদিকে আমাদের যে জাতীয় স্বার্থ রক্ষা যেটা নিরাপত্তার দিক থেকে সেটা বিজিবি এফেক্টিভলি সেটাকে পারবে বলে মনে করে কর্তৃপক্ষ সহ সেখানে বিজিবিকে মোতায়েন। আমি আপনার সাথে একটা কথা বলে যে 2017 সাল থেকে আমরা দেখেছি মিয়ানমার কিন্তু বারবার অদ্যুত্বপূর্ণ আচরণ করে আসছে বাংলাদেশের প্রতি। আমরা সর্বশেষ দেখলাম তাদের ম্যাপের মধ্যে তারা বারবার সেন্ট মার্টিনকে ঢুকানোর চেষ্টা করছে। এটা তাদের এই অপকৌশলটা তারা নিচ্ছে কেন? তারা কি জানে না তারা এই যে সেন্ট মার্টিন বাংলাদেশের একটি নির্ধারিত সীমান্ত এবং যেখানে সমুদ্র সীমা বাংলাদেশ জয় করেছে সেই সমুদ্র সীমায় কিন্তু বাংলাদেশ সেন্ট মার্টিনের পরেও কিন্তু বাংলাদেশের সীমান্ত রয়েছে, তাহলে বারবার কেন মিয়ানমার এই অদ্যুত্বপূর্ণ আচরণ করে যাচ্ছে? এটির পেছনে তারা যেটা একটা হচ্ছে একটা ইস্যু সৃষ্টি করা, যেমন রোহিঙ্গাদেরকে এখানে বিতরণ করার জন্য একটা ইস্যু সৃষ্টি করা হয়েছিল, সেটা আরসা। আমি এখনও সবসময় এটা বলে আসি যে এটা হয়তো তাদের এই নিজস্ব সৃষ্টি একটা জিনিস। ঠিক একইভাবে এটাকে প্রলম্বিত করার জন্য এই জিনিসটাকে আরও বেশি সীমান্ত উত্তেজনা বজায় রেখে রোহিঙ্গাদেরকে স্থায়ীভাবে যেন এদিকে ঠেলে দেওয়া যায় বা একটা ইস্যু, যে কোনো একটা ইস্যু বের করে নেওয়া, সেটা হয়তো তারা ধরে নিয়েছে যদি টেকনাফকে নিয়ে একটা ইস্যু সৃষ্টি করা যায় কি না সেটা চেষ্টায় আছে। তো এনকাউন্টার ইট, সেটাকে আমরা যদি, আমার কথা হচ্ছে কোনো একটা জিনিস সৃষ্টি হওয়ার আগে সেটাকে যদি আমরা নিবারণ করতে পারি, মানে সেটা সেই দৃষ্টিকোণ থেকে বিজিবি ওখানে নিয়োগ করাটা এখন সেটা। আর আপনি যেটা বলছেন কেন করছে মানে একটা ইস্যু বের করে নেওয়া, একটা ইস্যু করা, সীমান্ত উত্তেজনা সবসময় বিরাজিত রাখা, যে এই জন্যই আমরা এখানে আমাদের সেনাবাহিনী তারা ডেপ্লয় করছে, তাদের হেলিকপ্টার হয়তো সময় অসময় তারা বলছে এটা তারা জানে না, ভুলক্রমে হয়ে গেছে, তারা সেখানে প্রবেশ করছে। এইগুলি করেই রোহিঙ্গা ইস্যুটাকে তারা সাবসাইড করতে চায়, এটা তাদের অন্যতম একটা মূল উদ্দেশ্য। এখানে আমি সেন্ট মার্টিন যাওয়ার সৌভাগ্য আমার হয়েছে এর মাঝে, আমরা দেখেছি যে এখানে কিন্তু জনগণ কিন্তু এটাকে খুব ভালোভাবে নিয়েছে, কারণ যেহেতু মিয়ানমার বারবার পার্শ্ববর্তী মিয়ানমার বারবার তারা বিভিন্ন হুমকি দমকি দিয়ে থাকে, তারা ম্যাপে তাদের সংযুক্ত করছে। এখন কি আমার কি মনে হয় না বাংলাদেশে আরও বেশি রকম শক্তি সঞ্চার করা উচিত সেই সেন্ট মার্টিনকে কেন্দ্র করে? আপনি যেহেতু একজন সাবেক সামরিক কর্মকর্তা এবং আপনি মিয়ানমারও ছিলেন, সেজন্য আপনার কাছে প্রশ্নটা করছে, আরও কি উচিত নয় যে শক্তি সঞ্চার করা এর মধ্যে? অবশ্যই শক্তি সঞ্চয় করো, এবং আমাদের সেই শক্তি আমরা সেটাকে নিবারণে, আমি যেটা আবারও বললাম, ডেটারেন্ট এফেক্ট, যেটা আপনার উপস্থিতি যদি থাকে, যেমন একটা ঘরে কি হয়, তালা যদি থাকে, সিকিউরিটি গার্ড থাকে, সেখানে চোর তার সাহস করে না আগানোর জন্য, বা অন্য কেউ অসৎ উদ্দেশ্যে কেউ যদি কোনো কিছু করতে চায়, সেটা তখন থেকে সে নিবারিত হয়, তার মানসিকভাবে মাইন্ডসেটটা চেঞ্জ হয়ে যায়, সাইকোলজিক্যালি সে চেঞ্জ হয়ে যায়, না ওখানে তো উপস্থিতি আছে, সেখানে স্ট্রং গার্ড ইজ দেয়ার। বা এখন যদি এরকম কারো কোনো অসৎ উদ্দেশ্য থাকে, তারা মনে করবে যে হ্যাঁ এখানে বিজিবির উপস্থিতি আছে, খুব স্ট্রং তাদের পজিশনটা তাদের ওখানে আছে, কেউ এটা দুঃসাহস করবে না। একই জিনিস চোরা কারবারিদের জন্য প্রযোজ্য, একই জিনিস যারা অবৈধভাবে সেখানে সেন্ট মার্টিনসকে কলুষিত করছে, সেটা প্রাকৃতিকভাবে, যেটা ন্যাচারাল ডিজাস্টার থেকে। আমি শেষ প্রশ্নটা আপনার কাছে করবো, তাহলে কি বাংলাদেশে তো এখন সামরিক বলবো না, বিজিবি দিয়ে তারা শক্তি সঞ্চার করলো, এটাকে আন্তর্জাতিকভাবে দৃষ্টি আকর্ষণ করা উচিত নয় যে মিয়ানমার বারবার অদ্যুত্বপূর্ণ আচরণ করবে, এবং সেই অদ্যুত্বপূর্ণ আচরণ যদি বাংলাদেশ কিন্তু এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে তার অবস্থান জানিয়ে আসছে বাংলাদেশ এখন পর্যন্ত, তাহলে আন্তর্জাতিকভাবে এটা কিভাবে দৃষ্টি আকর্ষণ করা উচিত বলে আপনি একজন কূটনীতিক হিসেবে মনে করছেন, সাবেক কূটনীতিক হিসেবে মনে করছেন?
এটা গতকালের পত্রপত্রিকায় আসছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন প্রতিরক্ষা মন্ত্রণালয়ে গিয়েছেন সেখানে উনি স্পষ্ট করে দিয়েছেন আমরা মিয়ানমারের সাথে কোনো ধরনের রোহিঙ্গা বিষয় নিয়ে সংঘাতে জড়াতে চাই না। আমরা আলোচনার মাধ্যমে এটা কূটনীতিকভাবে ডিপ্লোম্যাটিক্যালি উই ওয়ান্ট টু সলভ ইট, আমরা এটাকে সমাধান করতে চাই। সেখান থেকে আমাদের পলিসিটা স্পষ্ট হয়ে গেছে, এখানে কারো কোনো সন্দেহ রাখার কোনো জায়গা নেই। এবং আন্তর্জাতিক সম্প্রদায় পরিমণ্ডল সেটা দেখবে আমাদের যে কোনো মুভকে তাদের দেখা উচিত সেটা ডেটারেন্ট এফেক্ট হিসেবে, অ্যাগ্রেসিভ কোনো স্টেপ না এটা। আমরা আক্রমণাত্মক কোনো কিছু ভূমিকায় যাচ্ছি না। আমরা সেখানে যদি কোনো কারণে আমাদের প্রয়োজন হয় সেখানে আমরা ডেটারেন্ট অর্থাৎ নিবারণের জন্য আমাদের উপস্থিতি, অন্য কোনো উপস্থিতি আমাদের এখানে উদ্দেশ্য নাই। সেটা মাননীয় প্রধানমন্ত্রী গত প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ওনার যে বক্তব্য ওখানে একদম স্পষ্ট করে দিয়েছেন, কারোর সাথে কোনো সংঘাত নয়, সবার সাথে বন্ধুত্ব, এটাই আমাদের ফরেন পলিসি, এটাই আমাদের জাতীয় নীতি। ধন্যবাদ আমদাদ। শুনছিলেন আসলে রাব্বি, আপনি শুনছিলেন যে নিরাপত্তা বিশ্লেষক এবং মিয়ানমারে বাংলাদেশ থেকে নিযুক্ত সাবেক কূটনীতিক আমদাদুল ইসলাম বলছিলেন বাংলাদেশের অবস্থানের কথা। আপনি জানেন যে আজকে কিন্তু দীর্ঘ 22 বছর পর কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার সেন্ট মার্টিনে আজকে আমাদের বাংলাদেশ বিজিবির পক্ষ থেকে এক কোম্পানি মোতায়েন করা হয়েছে। 101 কোম্পানি বলতে 105 জন বিজিবি সদস্য এখন থেকে সেখানে স্থায়ীভাবে থাকবেন। আগে তাদের কোনো এখানে বর্ডার আউটপোস্ট ছিল না, নতুনভাবে আবার সেখানে বর্ডার আউটপোস্ট হতে যাচ্ছে বিজিবি কর্মকর্তাদের মাধ্যমে, আমরা তা জানতে পেরেছি এবং বাংলাদেশ তার সেখানে অবস্থান সুসংহত করেছে। তো এখন পর্যন্ত রাব্বি আমার সাথে কাছে শেষ ছিল, আমরা যে আলোচনা করছিলাম সেন্ট মার্টিন নিয়ে তার সর্বশেষ। সেন্ট মার্টিনে বিজিবি মোতায়েন করা হয়েছে, আর এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার কমল দে। জনপদের সময় আরও থাকছে। ফেনীতে পরীক্ষা কেন্দ্রে ছাত্রীকে আগুনে ঝলসে দেওয়ার ঘটনায় নোটিশ ছাড়াই মাদ্রাসা বন্ধ, অধ্যক্ষকে অব্যাহতি। চিকিৎসায় ঢাকা মেডিকেলের 8 সদস্যের বোর্ড গঠন। ভিগো ইলেকট্রিক কন্ডুইট পাইপ, থাকুন ভাবনাহীন, হ্যাসেল ফ্রি লাইফ। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের স্বার্থান্বেষী কোনো মহল খারাপ কাজে লাগাতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাজ্যের এশীয় প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী মার্ক ফিল্ড সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এই শঙ্কার কথা জানান শেখ হাসিনা। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ব্রিটিশ প্রতিমন্ত্রী। দ্বিপক্ষীয় নানা ইস্যুতে কথা বলেন তারা। পরে প্রধানমন্ত্রী প্রেস সচিব সাংবাদিকদের বলেন, মিয়ানমারে ফিরতে না পারার হতাশায় ভুগছে রোহিঙ্গারা। তাদের হতাশার সুযোগে খারাপ কাজে লাগাতে পারে কোনো গোষ্ঠী। রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারকে বাধ্য করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে জোরালো ভূমিকা নেয়ার আহ্বান জানান শেখ হাসিনা। টানা 3য় মেয়াদে সরকার গঠন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে মার্ক ফিল্ড বলেন, এটা নিঃসন্দেহে বড় বিজয়। এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এনরিকো নানজিয়াটা। দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যুতে তারাও কথা বলেন। প্যারোলে নয়, রাজপথের আন্দোলনেই বেগম জিয়াকে কারামুক্ত করতে চান বিএনপি নেতারা। এ লক্ষ্যে নেতাকর্মীদের প্রস্তুতি নেয়ার আহ্বানও জানান তারা। বিএনপি চেয়ারপারসনের মুক্তির দাবিতে রাজধানীতে গণ অনশন কর্মসূচিতে অংশ নিয়ে নেতারা এমন আহ্বান জানান। বেগম জিয়া কারাগারে যাওয়ার পর আন্দোলন গড়ে তুলতে না পারায় শীর্ষ নেতৃত্ব নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অনেকেই। লিখিত অনুমতি না নিয়েই রোববার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের বাইরে বেগম জিয়ার মুক্তির দাবিতে গণ অনশনের জন্য সমবেত হন বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা। পরে এ নিয়ে আপত্তি ওঠায় মিলনায়তনের ভিতরে গিয়ে কর্মসূচি শুরু করেন তারা। সকাল 10:30টার পর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ শীর্ষ নেতারা একে একে যোগ দেন কর্মসূচিতে। আসেন জাতীয় ঐক্যফ্রন্ট ও 20 দলের নেতারাও। শীর্ষ নেতাদের সামনে বক্তব্য দেওয়ার সুযোগ পেয়ে নেতৃত্ব ও সাংগঠনিক দুর্বলতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অনেকেই। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য 35 জন ভাইস চেয়ারম্যান কোথায় এখানে, 100 জন অ্যাডভাইজার কোথায় এখানে? গুজামিল দিয়ে চলবে না, গুজামিল বন্ধ করতে হবে। নিজেদের মধ্যে পরিশুদ্ধ করার যতটুকু প্রয়োজনীয়তা রয়েছে সেইটা যার যার জায়গা থেকে তাগিদ অনুভব না করব ততক্ষণ পর্যন্ত কিন্তু সেই মুক্তি আসবে না। নেতাকর্মীদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে দলের শীর্ষ নেতারা বলেন, প্যারোলে নয়, গণতান্ত্রিক আন্দোলনেই মুক্ত করতে হবে দলীয় চেয়ারপারসনকে। গণতন্ত্রের নেত্রী গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে এই মুক্তি পাবে। বেগম খালেদা জিয়া কখনো প্যারোলে মুক্তি চান নাই, প্যারোল জানে না প্যারোল কাকে বলে। দুঃখ ক্ষোভ দেশের মানুষের মধ্যে রয়েছে,
যার বিস্ফোরণ ঘটানোর জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। গণতন্ত্রকে মুক্ত করতে হলে মাদার অফ ডেমোক্রেসি গণতন্ত্রের মাকে আগে মুক্ত করতে হবে। জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা বলেন, বেগম জিয়া প্যারোলে মুক্ত হলে গণতন্ত্র মুক্তি পাবে না। যদি দেশ নেত্রীকে মুক্ত করতে চান, জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। প্যারোলে মুক্তি হবে বেগম খালেদা জিয়ার মৃত্যু গণতন্ত্রের মৃত্যু। বিএনপি প্যারোলের জন্য আবেদনই করেনি বলে মন্তব্য করে দলের মহাসচিব বলেন, তার মুক্তি হতে হবে নিঃশর্ত। আমরা বলছি যে তাকে নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে। আমরা কোনো প্যারোলের কথা বলিনি, আমরা খুব পরিষ্কারভাবে বলেছি যে জামিন পাওয়াটা তার অধিকার। বিকেল 4:30টার দিকে নেতাদের জুস খাইয়ে অনশন ভাঙান রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। রাজপথে আন্দোলন করে নয়, বেগম জিয়াকে মুক্ত করতে বিএনপিকে আইনি পথেই হাঁটতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। তারা বলেন, প্যারোলে মুক্তির আবেদন করা হলে তা মানবিকভাবে বিবেচনায় নেবে সরকার। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এই কথা বলেন তারা। রোববার সকালে রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজে এক অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে এখনো কোনো আবেদন সরকারের কাছে আসেনি। আবেদন জমা পড়লে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এই ধরনের আবেদন আমাদের কাছে আসেইনি, কাজেই এটার স্যাংশন দেওয়ার মানে কোনো প্রশ্ন আসে না। আমি তখন বলেছিলাম, যদি তিনি আবেদন করেন আমরা পরীক্ষা নিরীক্ষা করব। এদিকে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন আয়োজিত যুব সম্মেলন 2019-এর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়ার মুক্তি এবং অসুস্থতা নিয়ে রাজনীতি করছে বিএনপি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের যে বক্তব্য সেটি আসলে অবান্তর বক্তব্য। কারণ একমাত্র বেগম খালেদা জিয়া যদি নিজে আবেদন করেন তাহলেই কিন্তু প্যারোলে মুক্তি দেওয়ার বিষয়টি বিবেচনার কথা স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন। এর আগে আইন এবং বিধি অনুযায়ী বিবেচনারই কোনো সুযোগ নেই। আন্দোলন করে বেগম জিয়ার মুক্তি সম্ভব নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। একই দিন দুপুরে ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে এ মন্তব্য করেন তিনি। বেগম খালেদাকে মুক্ত করতে হলে আইনি প্রক্রিয়া, তাকে মুক্ত করা ছাড়া দ্বিতীয় আরেকটি অপশন আছে, সেটা হলো যে মহামান্য রাষ্ট্রপতির কাছে যদি তার অপরাধের দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনা করে, সেই ক্ষেত্রে মহামান্য রাষ্ট্রপতি ক্ষমা করতে পারেন। বেগম খালেদা জিয়ার মুক্তি রাজনৈতিক কোনো বিষয় নয়, বরং এর সমাধানে বিএনপিকে আইনি পথে হাঁটার পরামর্শ দেন আওয়ামী লীগ নেতারা। চিঠি দেওয়া হবে। বিলাত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময় আরও থাকছে। চিকিৎসক নার্স সংকট আমলে নিলেও সহায়ক জনশক্তি নিয়োগের ব্যাপারে উদাসীন স্বাস্থ্য বিভাগ, ব্যাহত হচ্ছে স্বাস্থ্য সেবা। অস্ত্র মামলার আসামি 6 নেতার মুক্তি দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় ব্যাপক সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। এতে এক পুলিশ সদস্য সহ 10 জন আহত হন। এর আগে সকালে 16 শহর এলাকায় বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন অবরোধ করে আন্দোলনকারীরা। সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে ছাত্রলীগ অবস্থান নেয়। এ সময় মামলা প্রত্যাহার সহ 6 নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ করেন। পুলিশ জলকামান দিয়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলেই শুরু হয় ধাওয়া পাল্টা দেওয়া। এ সময় বিক্ষুব্ধ ছাত্রলীগ কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়ে। সংঘর্ষে 5 পুলিশ সদস্য ও ছাত্রলীগের 5 নেতাকর্মী আহত হন। চলাফেরার সমস্যা, আমরা একটু মেন্টালি একটু ডিপ্রেস থাকি, আতঙ্কে থাকি, প্রচন্ড আতঙ্কে থাকি। মামলায় লিপিবদ্ধ আছে যে এটা একটা অস্ত্র মামলা, সুস্পষ্ট লিখিত। এখানে কোনো প্রপাগান্ডা ছড়ানোর কোনো সুযোগ নেই। আমরা এই আন্দোলন চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি পূরণ না হয়। এর আগে নগরীর বটতলী রেল স্টেশন থেকে বিশ্ববিদ্যালয়গামী সবগুলো শাটল ট্রেন বন্ধ করে দেওয়া হয়। ট্রেনে হুইস পাইপ কেটে চালককে নামিয়ে দেয় ছাত্রলীগের কর্মীরা। এতে ভোগান্তিতে পড়েন শিক্ষার্থীরা। আমাদের কর্মচারীদের নিরাপত্তার কারণে পরবর্তী ট্রেনগুলো চালানো হয় নাই। এই পাশাপাশি 2টা শাটেলেরই যে ভ্যাকুয়াম পাইপ, হুস পাইপ বলে,
এটার প্রথম শাটেলেরও 4টা দিয়ে পাইপ বিভিন্ন জায়গায় কেটে দিয়েছে। এদিকে অস্ত্র উদ্ধারের মামলা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে বলে দাবি বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আশ্বাস দিয়েছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। 5টা হল রেট দেওয়ার সময় আলাউল হলের পিছন থেকে আমরা পরিত্যক্ত অবস্থায় 2টা একনলা বন্দুক পুলিশ উদ্ধার করে এবং সেখানে কিছু বন্দুক ও গুলিও উদ্ধার করা হয়। এই মামলার সাথে ছাত্রদের নামে যে মামলা দেওয়া হয়েছে সেটার কোনো সম্পর্ক নেই। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এটা দেখছি, আমাদের সম্মত প্রক্টর সাহেবের নেতৃত্বে প্রক্টর বডি সেই বিষয়গুলো সম্পর্কে অসম্ভব তারা চেষ্টা করছেন কিভাবে কোন সহজ প্রক্রিয়ায় বা কোন প্রক্রিয়া তাদেরকে আমরা বিভিন্নভাবে সহায়তা করতে পারি। মালিকানাবিহীন বা পরিত্যক্ত অবস্থায় কিছু আগ্নেয়াস্ত্র পাওয়া যায় এবং একটি কক্ষে 6 জন স্টুডেন্ট সহ অনেক বড় বড় রামদাস ছোরা বা দেশীয় অস্ত্র আমরা যেটাকে বলি এটা উদ্ধার করা হয়। তো যেহেতু ইউনিভার্সিটি প্রশাসন এবং পুলিশ, স্থানীয় পুলিশ যৌথভাবে এটা করেছে, রেইডটা করেছে, তো নিয়ম অনুযায়ী পুলিশ যা বাদী হয়েছে। এক সপ্তাহে আগে ছাত্রদের একটি আবাসিক হল থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের 6 নেতাকে আটক করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে হাটহাজারী থানায় মামলা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরই জের ধরে 4 দফা দাবিতে কর্মসূচি শুরু করেছে ছাত্রলীগ। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। দেখছেন জনপদের সময়। আরএফএল এর রেইনবো পেইন্টস, জাদুই জানে। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং। সহায়ক জনশক্তির তীব্র সংকটে চরমভাবে ব্যাহত হচ্ছে দেশের স্বাস্থ্যসেবা। হাসপাতালগুলোতে চিকিৎসক ও নার্সের সংকট আমলে নিলেও সহায়ক জনশক্তি নিয়োগের ব্যাপারে উদাসীন স্বাস্থ্য বিভাগ। দুর্নীতি বন্ধ, রেফারেল সিস্টেম কার্যকর এবং শক্তিশালী স্বাস্থ্য ব্যবস্থাপনা নিশ্চিতের মাধ্যমেই রোগীদের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করা যাবে বলে মত বিশেষজ্ঞদের। জাতীয় বিশ্ব স্বাস্থ্য দিবসে ওমর ফারুকের ছবিতে দেখুন মুজাহিদ শুভর রিপোর্ট। 414 শয্যার জাতীয় হৃদরোগ হাসপাতাল, অথচ ইনডোর আউটডোর মিলে প্রতিদিন রোগীর চাপ থাকে অন্তত 2000। সম্প্রতি নার্সের সংখ্যা কিছুটা বাড়লেও স্টাফ রয়েছে 450তেই। ওয়ার্ড বয়, পিয়ন, টেকনিশিয়ান সহ সহায়ক জনশক্তির তীব্র সংকট। চিকিৎসক ও নার্সকে বাড়তি চাপে রাখায় রোগীরা পাচ্ছেন না কাঙ্ক্ষিত সেবা। প্রয়োজনে ডাক্তারকে আমাদের দরকার হয়, তখন আমরা ডাক্তারকে পাই না, তো মাঝে মাঝে নার্স আসে। 200 থেকে 250 রোগী রেগুলারলি থাকে, আর 22 থেকে 25 জন মেয়ে থাকে। এই কারণে রোগীদের বেসিক যে সেবাটা এটা আমরা দিতে পারতেছি না। তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর জনবল যারা সেবার কাজে সরাসরি জড়িত, তাদের জনসংখ্যা অ্যারাউন্ড হচ্ছে 350 থেকে 400। 60-70টা পেশেন্টের জন্য আমরা একটা ওয়ার্ড বয়, একজন আয়া, একটা ওয়ার্ড বয়ের মাধ্যমে কি টোটাল সার্ভিসটা আমরা এনশিওর করতে পারতেছি না। চিকিৎসক ও নার্স স্বাস্থ্য ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে থাকায় হরহামেশায় নিয়োগ পেলেও সহায়ক জনশক্তিদের নিয়োগ হয় না তেমনভাবে। ফলে স্বাস্থ্যসেবার অব্যবস্থাপনার দায় সহজেই পড়ে চিকিৎসক ও নার্সের ঘাড়ে। স্বাস্থ্য সংশ্লিষ্টদের দলবাজি, চিকিৎসকদের ক্যাডার বৈষম্য সহ নানা কারণে স্বাস্থ্য ব্যবস্থাপনা ঢেলে সাজানো সম্ভব হচ্ছে না বলে মত বিশেষজ্ঞদের। রেফারেল সিস্টেম যদি না থাকে, সবাই যদি কনসালটেন্ট দেখাতে চায়, সবাই যদি স্পেশালিস্টের কাছে যেতে চায়, এবং সেক্ষেত্রে যদি আঞ্চলিক এবং রাজনৈতিক প্রভাব অনেক ক্ষেত্রে অনেক বেশি কাজ করে এবং পরিচিতির প্রভাব, তাহলে আসলে রোগীর সেবাকে কোনো মতেই স্ট্রিমলাইন করা যাবে না। সহায়ক জনবলের সর্বাধিক সংকট দেশের সবগুলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তবে দ্রুত সব ধরনের পদে নিয়োগের আশ্বাস স্বাস্থ্য বিভাগ সচিবের। মাননীয় প্রধানমন্ত্রীর অফিসও এটা খুব তাড়াতাড়ি করার জন্য আমাদেরকে তাগিদ দিচ্ছে এবং আমরা খুব তাড়াতাড়ি করছি। আর ডিজিএ হেলথ অফিস এটা ওভারঅল ম্যানেজ করছে, খুব তাড়াতাড়ি নিয়োগগুলো হবে। তবে এই সহায়ক জনবলের আরও পদ সৃষ্টি করতে হবে, সেটার উদ্যোগ নেওয়া হচ্ছে। অপ্রতুল দক্ষ চিকিৎসক, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের লাগামহীন দুর্নীতি, উচ্চমূল্যে নিম্নমানের অপ্রয়োজনীয় যন্ত্র ক্রয় সহ সর্বোপরি তীব্র জনবল সংকটের কারণে চরমভাবে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা। তাই স্বাস্থ্যসেবার তদারকির জন্য শক্তিশালী ও বাস্তবমুখী কর্মপদ্ধতির প্রয়োগ জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্য খাতে সহায়ক জনশক্তির সংকট নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল আছেন রিপোর্টার মুজাহিদ শুভ। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। শুভ, আজ বিশ্ব স্বাস্থ্য দিবস। সকালেই স্বাস্থ্যমন্ত্রী ঘোষণা দিয়েছেন কয়েক মাসের মধ্যে 15,000 চিকিৎসক নিয়োগ দেওয়া হবে এবং মাঝে মাঝে কিন্তু আমরা শুনে থাকি যে দেশের বিভিন্ন হাসপাতালে নার্সের নিয়োগও দেওয়া হচ্ছে, কিন্তু একটি
একটি বিষয় আমরা লক্ষ্য করি যে সহায়ক জনশক্তির একটি সংকট এবং নিয়োগের ব্যাপারে আমরা তেমন কোনো কথা শুনি না। তো এই বিষয়ে কথা বলতে আমার সাথে দুজন অতিথি রয়েছেন। আমার ডানে আছেন চিকিৎসা বিজ্ঞানী ও বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেসের প্রাক্তন উপাচার্য, এবং আমার বাঁদিকে আছেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার উত্তম কুমার বড়ুয়া। তো আমি প্রথমেই অধ্যাপক ডাক্তার লিয়াকত আলীর কাছে জানতে চাইবো যে আপনি প্রত্যন্ত অঞ্চলে ঘুরেছেন, দেখেছেন, রিসার্চ করেছেন, বিভিন্ন থানা কমপ্লেক্স এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে সহায়ক জনশক্তির সংকট আসলে কতটা তীব্র? ধন্যবাদ আপনাকে। আমার অভিজ্ঞতায় সহায়ক জনশক্তির সংকট শুধু তীব্র নয়, অতীব তীব্র, এবং কোনো ক্ষেত্রে ডাক্তার এবং নার্সের সংকটের চাইতে সেটি অনেক ক্ষেত্রে প্রধান সংকট হয়ে দেখা দিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেভাবে এখন জনশক্তির পরিমাণ নির্ধারণ করতে বলে, সেই ধরনের একটি পদ্ধতি হচ্ছে ওয়ার্কলোড ইন্ডিকেটরস ফর স্টাফিং নিড, উইসেন, এবং সেই কাজের চাপের ভিত্তিতে বিশ্লেষণ করে আমরা যখন দেখেছি, তখন এমনও দেখা গিয়েছে যে অনুপাত থাকা দরকার, অর্থাৎ গড় অনুপাত কিন্তু হচ্ছে যদি একজন চিকিৎসক থাকে 3 জন নার্স থাকবে, 5 জন সহায়ক জনশক্তি থাকবে, কিন্তু আমাদের গড় 2 জনও নেই। এবং কোনো ক্ষেত্রে এমন উপজেলা আছে যেখানে একজন দারোয়ানও নেই। একজন দারোয়ান না থাকলে একজন লেডি চিকিৎসক কিংবা একজন নার্স সন্ধ্যায় কী করে চিকিৎসা দেবেন। এমনও আছে যে কোথাও হয়তো এত কম অ্যাটেন্ডেন্ট আছে যে একজন ডাক্তারের রুমে 10 জন রোগী ঢুকে পড়ছেন, সেখানে একজন মহিলা কি করে তার সমস্যার কথা বলবেন। আপনার কাছে আমি স্যার আসবো। আমি অধ্যাপক ডাক্তার উত্তম কুমার বড়ুয়া স্যারের কাছে জানবো যে আপনি হেলথ সার্ভিসের জন্য আজকেও আপনি প্রথম অ্যাওয়ার্ড বলা যায় যে বেস্ট অ্যাওয়ার্ড পেয়েছেন। তো এত কিছুর পরেও আপনার হাসপাতালের চিত্র যদি আমরা সহায়ক জনশক্তির দিক থেকে দেখি, একটু বলবেন। হ্যাঁ, ধন্যবাদ। আসলে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল এটা আগে ছিল 350 শয্যার, এখন এটি 850 শয্যার হাসপাতাল পরিণত হয়েছে। আসলে 500 শয্যার আমরা বর্ধিত করেছি উইদাউট এনি পোস্ট ক্রিয়েশন অফ, মানে কোনো জনবলের পোস্ট ক্রিয়েশন ছাড়াই আমরা 850 শয্যায় উন্নীত করেছি। আবার রুগী থাকে ডবল, প্রায় 1500-1600। তো তাহলে বুঝতেই পাচ্ছেন আমাদের ডাক্তার নার্সের পাশাপাশি সহায়ক জনশক্তির প্রায় অর্ধেক আমাদের কাছে আছে। যেমন আমার 850 শয্যার জন্য ন্যূনতম যেগুলো সহায়ক জনশক্তি প্রয়োজন 700 জন, সেখানে আমার আছে 350 জন। এই নিয়েই আমরা হাসপাতাল চালাচ্ছি। আমি যদি আরেকটু জানতে চাই যে এই যে সহায়ক জনশক্তি কম আছে, এতে চিকিৎসক এবং নার্স কতটা বিড়ম্বনার শিকার হচ্ছে, তারা আসলে আরামদায়ক পরিস্থিতিতে সেবা দিতে পারছেন কিনা, ব্যাহত হচ্ছে কতটা? আসলে আমাদের পাবলিক পারসেপশন, জনগণের যেটা পারসেপশন, একটি ভালো চিকিৎসা সেবা পেতে হলে হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্নতাই, আমাদের ব্যবহার ভালো হতে হবে, তাহলে আমরা মনে করি এই হাসপাতালে সার্ভিস ভালো। তা আমরা পরিষ্কার পরিচ্ছন্ন ছাড়াও একটা ওটি হচ্ছে, ওটি বয়ের দরকার, তাকে ট্রলিতে নিতে হবে, উঠাতে হবে, বসাতে হবে। এই অ্যাসিস্টগুলো যদি আমাদের সহায়ক শক্তি না দেয়, আমাদের পাবলিকের যে স্যাটিসফ্যাকশন সার্ভিস ডেলিভারি, এটা কখনোই আমরা সন্তুষ্টির জায়গায় দিতে পারবো না। আপনার কাছে আমি আসবো। আমি স্যারের কাছে জানতে চাইবো যে এই যে তীব্র সংকট, এটা প্রত্যন্ত অঞ্চল কিংবা স্বাস্থ্যসেবাকে কতটা বিঘ্নিত করছে বলে আসলে মনে হয়, এবং সরকার একই ক্ষেত্রে এই সমস্যা সমাধানের জন্য কি করতে পারে, আপনার পরামর্শ? আসলে আমাদের যে সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা, সেই ক্ষেত্রে প্রান্তিক অঞ্চলে শুধুমাত্র যে উপজেলা ভিত্তিক বা ক্লিনিক ভিত্তিক স্বাস্থ্যসেবা নয়, গ্রাম ভিত্তিক যে প্রিভেন্টিভ অর্থাৎ প্রতিরোধমূলক যে সেবা, সেই সেবাগুলোতেও কিন্তু তীব্র জনশক্তির সংকট। এমনকি এখন যে কমিউনিটি ক্লিনিক, আমাদের গবেষণায় দেখা যাচ্ছে যে সেখানেও একজন CHCP অর্থাৎ কমিউনিটি ক্লিনিক সেবাদানকারী 2 জনের কাজ করছে। এমনকি FWA অর্থাৎ ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট, ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটার, সব জায়গাতে এই অনুপাতগুলো হয়তো 5 জনের কাজ 1 জন করছে। তাহলে এইখানে আসলে এই যে সেবা যদি না ঠিকমতো হয়, তাহলে আমরা সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা যেতে পারবো না। দ্বিতীয়ত, এখন যেটা আপনি প্রশ্ন করলেন যে কি করছেন সরকার, এই যে সীমিত সংখ্যা দিয়েই কিন্তু বাংলাদেশ একটা রোল মডেল হয়েছে স্বাস্থ্য, এবং এই জন্য এটাকে কিন্তু ল্যান্ডসেটের মতো পত্রিকা বলে ডেভেলপমেন্ট মিরাক্কেল, অর্থাৎ স্বাস্থ্য খাতে কীভাবে অর্জন করলাম এটা একটা মিরাক্কেল চিহ্নিত করে, তারা অবাক হয়ে যায়। কিন্তু আমাদেরকে নিজেদেরকে আত্মতুষ্ট হলে চলবে না। আসলে শুধুমাত্র মেডিকেল কলেজ নয়, শুধুমাত্র ডাক্তার নার্স তৈরি নয়, ইনস্টিটিউট নয়, আমাদেরকে তাহলে এই সহায়ক জনশক্তি
এবং প্রিভেন্টিভ প্রতিরোধমূলক জনশক্তি সহ সেগুলোকে সৃষ্টির দিকে আমাদের অবশ্যই নজর দিতে হবে, ইনস্টিটিউটগুলো জোরদার করতে হবে। আরেকটা ব্যাপার, স্যারের কাছে শেষ প্রশ্ন যাবো যে এই সংকট মোকাবেলা করছেন কিভাবে এবং সামনে আসলে কি পদক্ষেপ নিতে যাচ্ছেন, আমরা খুব সংক্ষেপে যাব। আচ্ছা, ধন্যবাদ। আমাদের গত 5 বছর আইনি জটিলতার কারণে এইসব সহায়ক জনশক্তিদের নিয়োগ দেওয়া সম্ভব হয় নাই। এখন আইনি জটিলতা শেষ হয়েছে। আমাদের বাংলাদেশে অনেকগুলো পদ এখন খালি আছে। আমাদের MLSS, ক্লিনার, সিকিউরিটি, এইসব চতুর্থ শ্রেণী কর্মচারী, সেগুলো এবার আমাদের স্বাস্থ্যমন্ত্রী মহোদয় এবং প্রতিমন্ত্রী মহোদয় এরা এবার নতুন করে নিয়োগ নেওয়ার চেষ্টা করছে এবং আমি মনে করি যদি এই নিয়োগ হয়, নতুন অনেক পদ সৃষ্টি হয়েছে, নিশ্চয়ই আমাদের সহায়ক শক্তি আরও মজবুত হবে এবং শক্তিশালী হবে। যেটি লিয়াকত ভাই যেটি বলেছেন 1:3:5, বর্তমানে আমাদের এটা হলো হু স্ট্যান্ডার্ড, একজন ডাক্তার, 3 জন নার্স, 5 জন হলো সহায়ক শক্তি। এখন আমাদের এই মুহূর্তে আমাদের আছে 1 জন ডাক্তার, 1 জন নার্স, 1 জন হলো আমাদের হলো সহায়ক শক্তি। অতএব আমাদের স্ট্যান্ডার্ড ইয়েতে যেতে হলে আরও নার্স বাড়াতে হবে, আরও সহায়ক শক্তি আমাদের বাড়াতে হবে। ধন্যবাদ। দর্শক, অতিথিদের কাছ থেকেই আপনারা শুনছিলেন যে সহায়ক জনশক্তির সংকট কতটা তীব্র। আমরা আশা করছি যেমন আজকে স্বাস্থ্যমন্ত্রী আজও বলেছেন যে প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে সরকার কাজ করছে এবং এই যে কাজটি শুরু হয়েছে আমরা আশা করছি অদূর ভবিষ্যতে চিকিৎসক যেমন রয়েছে, নার্স যেমন নিয়োগ দেওয়া হচ্ছে এবং একইভাবে কিন্তু সহায়ক জনশক্তি যা রয়েছে সেগুলো নিয়োগ দেওয়া হবে এবং আমরা খুব অদূর ভবিষ্যতে হয়তো আমরা দেখব যে প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত হয়েছে। দেশের স্বাস্থ্য খাতে সহায়ক জনশক্তির সংকট নিয়ে আলোচনার জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার মুজাহিদ শুভ। দেখছেন জনপদের সময়, সঙ্গেই থাকুন। ফেনীর সোনাগাজীতে পরীক্ষা কেন্দ্রে ঢুকে আগুন লাগিয়ে ঝলসে দেয়া মাদ্রাসার শিক্ষার্থী নুসরাত জাহান রাফির অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ঢাকা মেডিকেলের চিকিৎসক। তার চিকিৎসায় 8 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এদিকে ঘটনায় অভিযুক্ত অধ্যক্ষ সিরাজউদ্দৌলাকে অব্যাহতি দিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ। আতিয়ার সজলকে সঙ্গে নিয়ে ফারুক ভুঁইয়া রবিনের রিপোর্ট। ফেনীর মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফি শনিবার সকালে আলিম পরীক্ষা দিতে কেন্দ্রে গিয়েছিলেন উচ্চশিক্ষার আরেক ধাপ পেরিয়ে আলোকিত জীবন গড়ার স্বপ্ন নিয়ে। কিন্তু কিছু মানুষের প্রতিহিংসার শিকার হয়ে আগুনে ঝলসে গিয়ে সেই রাফিকে এখন লড়তে হচ্ছে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে ভর্তি রাফির চিকিৎসায় গঠন করা হয়েছে 8 সদস্যের মেডিকেল বোর্ড। চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন প্রধানমন্ত্রীও, দিয়েছেন সব ধরনের সহায়তার নির্দেশ। মেডিকেল বোর্ড করছি এবং তার আমরা আইসিইউতে রাখছি, তার ইনহেলেশন বার্নও আছে। এটা খুবই মেজর বার্ন এবং ক্রিটিক্যাল। সরকারের কাছ থেকে নির্দেশ আছে যত কিছু লাগে সবকিছু আমরা করব। পরিবারের সদস্যদের অভিযোগ, যৌন হয়রানি মামলা করার জেরে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অভিযুক্ত অধ্যক্ষের ইন্ধনে নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয়। উনি আবার জামিন চাইছিল, জামিন নামঞ্জুর করা হয়েছে। ওটাকে কেন্দ্র করে এই ঘটনাটা ঘটানো হয়েছে। সোনাগাজীর প্রভাবশালী কিছু লোকেরা প্রিন্সিপালকে আসলে সাপোর্ট দেওয়ার কারণে সে বিভিন্নভাবে এসব অপকর্ম করে পিছিয়ে যাচ্ছে। এদিকে রাফিকে আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টার ঘটনায় মাদ্রাসার শিক্ষক আফসার হোসেন ও এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জানান, সব দিক বিবেচনায় রেখে চলছে তদন্ত কাজ। আমরা অনেক সাক্ষীর সাক্ষ্য নিয়েছি, পিও ভিজিট করেছি, তারপর অনেক তথ্য উপাত্ত আমরা পেয়েছি। ইনশাল্লাহ আমরা আপনাদের সহযোগিতায় একটা ভালো পর্যায়ে আসতে পারবো। অভিযুক্ত অধ্যক্ষ সিরাজউদ্দৌলাকে অব্যাহতি দিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ। এদিকে শিক্ষার্থীকে আগুনে ঝলসে ফেলার ঘটনায় রোববার বিনা নোটিশে বন্ধ রাখা হয় মাদ্রাসা। ফারুক ভুঁইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 22 বছর পর সেন্ট মার্টিনে আবারও ভারী অস্ত্রসহ বিজিবি মোতায়েন। মিয়ানমার দ্বীপটিকে নিজেদের অংশ দাবি করায় এমন সিদ্ধান্ত জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্যারোল নয়, আন্দোলনের মাধ্যমে বেগম জিয়ার মুক্তি চায় বিএনপি। শীর্ষ নেতৃত্বের ব্যর্থতাকে দোষলেন মধ্যম সারির নেতারা। মুক্তি নিয়ে রাজনীতি করছে দলটি, বলছে আওয়ামী লীগ।
অস্ত্র মামলার আসামি 6 নেতার মুক্তির দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, টিয়ার শেল নিক্ষেপ, শাটল ট্রেন অবরোধ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।